উপস্থিত আছেন জেলা কমিটির সদস্য জেলা কমিটির সদস্য তাজমুল হক মহাশয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। আমরা সকলকে শ্রদ্ধা সালাম নমস্কার জানিয়ে দু চার কথা বলে আমাদের প্রোগ্রাম শুরু করব। আমাদের নির্বাচন প্রাককালে আজকে দক্ষিণ দিনাজপুর তথা ৬ নম্বর বালুরঘাট কেন্দ্রের আমাদের যিনি প্রার্থী জানেন, উনি দীর্ঘদিন ধরে ৫০ বছর ধরে রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি আজকে ২০১১ সালে যখন আমাদের বিধানসভা হরিরামপুরে জিতে আপনাদের মাঝে উন্নয়নটা করেছেন। আমরা একটু আপনাদের কাছে সময় দিয়ে নেব, আমরা একটু বরণ পর্বে চলে যাব, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। ঠিক আছে, আমরা আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন আমাদের ৬ নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের মাননীয় মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের মাননীয় বিপ্লব মিত্র মহাশয়কে বরণ করে নেবেন মনোজিৎ দাস মহাশয়। আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুভাষ ভাওয়াল মহাশয়। ওনাকে বরণ করে নেবেন প্রেমচাঁদ মুনিয়া মহাশয়। আমাদের সময় সংকীর্ণ থাকার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র মহাশয়। ওনাকে বরণ করে নেবেন হাসিদুর রহমান। আমাদের মাঝে মঞ্চে যে সমস্ত শাখা সংগঠন থেকে, মাদার থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ সকলকে বরণ করে নেওয়ার জন্য আবেদন জানাই। আপনারা সকলকে বরণ করে নেবেন। শুভেচ্ছা, অভিনন্দন, সালাম আদাব জানাচ্ছি। যারা বয়সে আমার চাইতে বড় তাদের সবাইকে আবার শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। যারা আমার চাইতে বয়সে ছোট তাদের সবাইকে আমার স্নেহাশিস এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা আজকে আগামী ২৬শে এপ্রিল দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের যে দিনটা স্থির করা হয়েছে, দ্বিতীয় দফায় পশ্চিমবাংলার বুকে নির্বাচন কমিশনের দ্বারা সেই নির্বাচন সম্পর্কে আপনাদের সামনে খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবার জন্য উপস্থিত হয়েছি। আপনারা সবাই আমার পরিচিত, আমিও আপনাদের কাছে পরিচিত। এটা আমার বিধানসভা কেন্দ্র নির্বাচনের, এবং এখান থেকে ২১ সালে আমাকে আপনারা পুনরায় নির্বাচিত করেছিলেন এবং সেখানটায় আপনাদেরই বিশেষ চেষ্টায় আমি এখান থেকে নির্বাচিত হয়েছিলাম। এবং তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে পশ্চিমবাংলার মন্ত্রিসভায় আমাকে মন্ত্রী হিসাবে নিয়োগ করেছিলেন। ২.৫ বছর আমি মন্ত্রী হিসাবে পশ্চিমবাংলায়
সরকার থেকে কাজ করার সুযোগ পেয়েছি। আপনাদের এলাকার মানুষের বিভিন্ন দাবি দাওয়া, আপনাদের সুবিধা অসুবিধা, আপনাদের বিভিন্ন রকম আর্জি সবটা নিয়ে আমার এই 2.5টা বছর কেটে গেছে। এই সময়টা কতটা কি করতে পেরেছি না পেরেছি, মন্ত্রী হিসাবে, আপনাদের বিধায়ক হিসাবে, সেটা আপনারা নিজেরাই সবচাইতে ভালো বিচার করতে পারবেন। বিচারের ভার আপনাদের উপরে। আমাদের যেহেতু একদম রমজান মাসে আমাদের এই নির্বাচনটা হতে যাচ্ছে, বেশিরভাগ সময়টাই আমাদের প্রচারে কেটে যাবে রমজান মাসের মধ্য দিয়ে। সেই কারণে আজকে আপনাদের সামনে খুব সংক্ষেপে কয়েকটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্য আমি শেষ করব। কারণ আর অল্প কিছুক্ষণ পরে আপনাদের রমজান মাসের রোজা ভঙ্গের সময়টা আসবে, ইফতারের সময় আসবে। সেই কারণে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আর আমার নতুন করে হরিরামপুরের মানুষের কাছে আমার মনে হয় না খুব একটা বেশি বলার কোনো দরকার আছে। কারণ আমি যে দুবার হরিরামপুর বিধানসভা মানুষের সমর্থনে নির্বাচিত হয়েছি, সেই সময়কালে আমাকে হরিরামপুর বিধানসভার মানুষ যে সুযোগ দিয়েছেন, সেই সুযোগ আমি কাজে লাগিয়ে আমি আমার দিক থেকে চেষ্টা করেছি এই এলাকার যে মানুষরা বসবাস করেন এখানে, তাদের যতটা পারা যায় কাজ করার চেষ্টা করেছি। এই এলাকার মানুষের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণ করা। এখানকার যে রাস্তাঘাটের অভাব ছিল, সেই রাস্তাঘাটের অভাবটা আমার নিজের ধারণা যে আমি এই আমাদের 2.5 বছরে 21 সালের নির্বাচনের পর এবং 2011 সালে মে মাসে নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে আমি 16 সালের মধ্যে যতটুকু সুযোগ পেয়েছিলাম 5 বছরে, এই 7.5 বছরে আমি যে কাজ করার দরকার ছিল আমি চেষ্টা করেছি সেই কাজটা করার। আমাদের হরিরামপুরে খুঁজলে খুব কষ্ট করে পেতে হবে যে কোন রাস্তাটা এখনো পর্যন্ত হয়নি। আমি যখন আমার দলের যারা নেতৃত্বে আছেন বিভিন্ন অঞ্চলে বা বুথে, তাদের যখন জিজ্ঞাসা করি আমাকে একটা 2 কিলোমিটার বা 3 কিলোমিটার একটা রাস্তা করতে হবে, সেই রাস্তা একটা আমাকে জায়গার নাম করে দাও, সেই রাস্তাটা আমরা করে দেব। সেই সময় আমাকে প্রায় শুনতে হয় যে দাদা আমাদের এখানটায় 2-3 কিলোমিটার বা 1 কিলোমিটারে কোনো রাস্তা এখানে নেই, থাকলে 100 মিটার 200 মিটারের বেশি রাস্তা কোথাও বাকি নেই। আপনাদের এখানটায় পানীয় জল একসময় সংকট ছিল, বিভিন্ন রকম অসুবিধা ছিল মানুষের। বামফ্রন্ট সরকার যখন ছিল, আমাদের সরকার আসবার পরে আমি আপনাদের এখানটায় চেষ্টা করেছি এমন একটা পাড়া যাতে না থাকে, এমন একটা গ্রামের বাড়ি যাতে না থাকে যেখানটায় আমাদের পানীয় জলের মানুষের কষ্ট আছে। আমাদের মা বোনেরা কষ্ট করে দূর থেকে কলস করে অথবা বালতি করে তার বাড়ির লোককে পানীয় জল খাওয়ানোর জন্য দূর থেকে জল বহন করে আনতে হয়। যে অভাব ছিল এক সময়,
সেই অভাব এখন আর কোথাও নেই। সবার বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে গেছে। আর এখন যেটা হবে, যেটা হতে যাচ্ছে কয়েক মাসের মধ্যে, আমাদের 2024 সালে কয়েক মাসের মধ্যে যেটা হতে যাচ্ছে, হরিরামপুর বিধানসভা, আপনাদের হরিরামপুর ব্লক এবং বংশিয়ারি ব্লক, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে যে জায়গাগুলো পড়ে, তার মধ্যে প্রথম বিধানসভা এলাকা হতে যাচ্ছে, যারা সবার আগে আমাদের পানীয় জল পাইপের সাহায্যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। তারপরে দক্ষিণ দিনাজপুরের অন্য বিধানসভার অন্য ক্ষেত্রগুলো পৌঁছাবে, সবার আগে পৌঁছাবে হরিরামপুর বিধানসভার মানুষের বাড়িতে বাড়িতে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে যে বিশ্বাস আস্থা আপনারা দেখিয়েছিলেন, আমিও চেষ্টা করেছি আপনাদের সেই বিশ্বাসের মর্যাদা দেওয়ার জন্য। এবং যেটা মানুষের সবচাইতে বড় দরকার দাবি থাকে, একটা হচ্ছে রাস্তা চলাফেরার যোগাযোগের একটা ব্যাপার, আর একটা থাকে হচ্ছে আমাদের সেখানটায় একদিকে ইলেকট্রিসিটি, আর একটা থাকে আমাদের পানীয় জল। এই তিনটা ব্যবস্থায় আমি এই 7.5 বছরের মধ্যে আমাদের হরিরামপুর বিধানসভার প্রত্যেকটা মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা অলরেডি করে দিয়েছি। তা বাদে আপনাদের এলাকায় যেখানে বসে যেখানটায় দাঁড়িয়ে আমরা সভাটা করছি, এই সভাতে এখানটায় একটা বাস স্ট্যান্ড, আধুনিক মানের এই বাস স্ট্যান্ড, এটা তৈরি করে দিয়েছি প্রথম 5 বছরে নির্বাচিত হওয়ার পরে। এবং তারপর আমার আরেকটা স্বপ্ন যেটা ছিল, আমি বিধায়ক হিসাবে করে যেতে চেয়েছিলাম, কিন্তু ল্যান্ড ট্রান্সফার হওয়ার জন্য একটা সমস্যা থাকার জন্য, ল্যান্ড ট্রান্সফারের অর্থাৎ জমি ট্রান্সফারের জন্য এর সঙ্গে যে জায়গাটা আছে আমাদের সেক্টর বাইরে, সেখানটায় যদিও জায়গাটা ঘেরা আছে, সেই জায়গাটাতে একটা দোতলা বাজার তৈরি করার আমার পরিকল্পনা ছিল। 8.5 কোটি টাকা স্যাংশন হয়ে আছে প্রায় 1.5 বছর ধরে, কিন্তু জায়গাটা ট্রান্সফার না হওয়ার জন্য কাজটা করতে পারিনি। কিন্তু কাজটা আপনার ল্যান্ডের ট্রান্সফারের ব্যাপারটা হয়ে গেলেই কাজটা হবে, টাকাটা ফেরত যাচ্ছে না, টাকাটা আছে, আপনার এই কাজটা হয়ে যাবে। যেভাবে বুনিয়াদপুরে একটা বিল্ডিং করে দিয়েছি, বাজার হয়েছে, 4 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিরাট বাজার তৈরি হয়ে গেছে। আপনাদের হরিরামপুরের মানুষের জন্য একই রকম একটা বাজার দোতলা আপনার সেটা হতে যাচ্ছে। 8.5 কোটি প্রথমেই দেওয়া হয়েছে, পরবর্তীকালে আরো যেটা লাগবে সেই টাকাটাও স্যাংশন হয়ে যাবে। আপনাদের এই এলাকাতে কলেজের সমস্ত বিষয়গুলো পড়ানোর ব্যবস্থা করে দিয়েছি। আপনাদের এখানটায় সায়েন্স নিয়ে ছেলেরা মেয়েরা যারা পড়তে চায় তাদের জন্য সায়েন্স সেকশন সেটাও চালু করে দেওয়া হয়েছে। এখানটায় আরবি নিয়ে উর্দু নিয়ে পড়বার ব্যবস্থা সেটাও করে দেওয়া হয়েছে। আমাদের এখানটায় উন্নয়ন করার জন্য যে কাজগুলো প্রাথমিকভাবে করার দরকার, স্কুলগুলোকে ভালো করে গড়ে তোলা, সেটাও আমরা করার চেষ্টা করেছি যতটা পারা যায়। হয়তো আরো আমাদের এখানটায় স্কুলের দরকার, সেখানটায় আমার ইচ্ছা আছে আগামী দিনে যদি সুযোগ পাই তাহলে নতুন কিছু স্কুল, ভালো ইংরেজি মিডিয়াম স্কুল একটা অলরেডি হয়েছে, আরো ইংলিশ মিডিয়াম স্কুল আধুনিক যুগের চাহিদা অনুযায়ী আমাদের হরিরামপুরে ঘরের ছেলেরা মেয়েরা তারা যাতে আমরা সুযোগ পেতে পারি। আপনাদের হরিরামপুর এখানকার হেলথ সেন্টার ছিল, আমি বিধায়ক হয়ে এখানটায় 30 বেডের হাসপাতাল তৈরি করে দিয়েছিলাম প্রথম 5 বছরে। আর আজকে আনন্দের সঙ্গে বলে যাই
যে আপনাদের এই হরিরামপুরের হাসপাতালটা 60 বেডের 60 বেডের হাসপাতালে অলরেডি স্যাংশন করে দিয়ে যাচ্ছি। এখানটায় আপনাদের এখানটায় বালিহারাতে সেখানটায় 10 বেডের একটা হাসপাতাল কয়েকদিন আগে উদ্বোধন করে দিয়ে চলে গেছি। অলরেডি 3খানা ডাক্তার পোস্টেড হয়েছে, নার্স পোস্টেড হয়েছে, কাজ শুরু করে দিচ্ছি। আরও একটা 10 বেডের হাসপাতাল তৈরি করেছি, সেটা হচ্ছে গোকর্ণতে। সেখানটায় গোকর্ণতে এটাও 10 বেডের হাসপাতাল। এটাও আপনার আগামী দিনে হয়ে যাচ্ছে। এই নির্বাচনের জন্য আপনারা আমরা ঘোষণা করতে পারলাম না, আরম্ভ করতে পারলাম না, কিন্তু ইলেকশন শেষ হবে, ওটা 10 বেডের হাসপাতাল, আপনার কাজ শুরু হয়ে যাবে 10 বেডের হাসপাতালে। আমরা আপনাদের এখানটা একবার আপনাদের কলকাতাগামী বাস এটা চালু করে দিয়েছিলাম, সেটা আবার যে কোনো কারণেই হোক বন্ধ হয়েছে। সেটা নিয়ে আমি আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার যে আছে, পরিবহন মন্ত্রী, তার সঙ্গে কথা বলেছি। আমি আরও মন্ত্রিসভায় পাশাপাশি বসতাম, বিধানসভায় পাশাপাশি বসতাম, সুতরাং আমার সঙ্গে খুব ভালো সম্পর্কও আছে। তাকে দিয়ে আর একটা এখানটায় কলকাতার বাস আমি স্যাংশন করে রেখেছি। ইলেকশনের পরে সেই বাসটা কলকাতার সরাসরি আপনাদের কোনো জায়গাতে গিয়ে চাপতে হবে না, হরিরামপুরের বুকের থেকে আপনারা রওনা দিতে পারবেন কলকাতায়, সেই বাসে চেপে। সেটাও রেডি করে দিয়ে যাচ্ছি। আপনাদের এখানটায় আরও যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো আপনারা বলবেন, আমরা কাজ করার জন্য তৈরি আছি। আমাদের সরকার তৈরি আছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৈরি আছে। এবার আমি হয়তো বিধায়ক হিসাবে আপনাদের পাশে থাকবো না এরপরে, কিন্তু আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ যদি আমার পাই, দোয়া পাই, তাহলে আমি এই লোকসভা আগামী দিনে প্রার্থী হিসাবে আমি এখানকার 7টা বিধানসভার প্রতিনিধি হয়ে আমি ভারতবর্ষের লোকসভায় গিয়ে আপনাদের জন্য যাতে কাজ নিয়ে আসতে পারি তার ব্যবস্থা করতে পারবো, যদি আপনাদের আশীর্বাদ দোয়া আমার পিছনে থাকে। আমি প্রার্থী হয়েছি, আমার দল আমাকে প্রার্থী করেছেন এমন একজন মানুষকে এই এলাকার থেকে সরিয়ে দেওয়ার জন্য, নির্বাচনের মাধ্যমে যে মানুষটার অত্যাচারে পশ্চিম বাংলার গরিব মানুষ, মেহনতি মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের যারা যে যিনি হচ্ছে সবচাইতে বড় পশ্চিম বাংলার শত্রু এই মুহূর্তে, সেই সুকান্ত মজুমদার, যিনি 19 সালে এই লোকসভায় নির্বাচিত হয়েছেন, আমাদের এই জেলার মানুষের, এই কেন্দ্রের লোকসভার মানুষের ভোটে তিনি গোটা বাংলাটা সর্বনাশ করার ষড়যন্ত্র করছেন। তার দল বিজেপির দলকে সামনে রেখে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তিনি ভারতীয় জনতা পার্টির তিনি দলটার রাজ্যের সভাপতি হিসাবে তিনি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি আমাদের 100 দিনের কাজ করেছে, যারা গোটা পশ্চিম বাংলা জুড়ে 59 লাখ মানুষ, গরিব মানুষ, সেই মানুষগুলো রুটি রোজগার বন্ধ করে দিতে চেয়েছেন। বাংলাতে এই গরিব মানুষগুলোর পেটের ভাত বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছেন তিনি। আজকে আমাদের 45 লক্ষ গরিব মানুষ পশ্চিম বাংলায়, তাদের যাদের মাথার উপরে ছাদ নেই, সেই মানুষগুলো আমাদের সরকার যাদের ঘরটা স্যাংশন করে দিয়েছিল, সেই স্যাংশন যে স্কিম আমাদের ঘরের, সেই ঘরের টাকাটাও বন্ধ করে দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে দিয়ে, মোদিজিকে দিয়ে, প্রধানমন্ত্রীকে দিয়ে, গ্রামীণ যে দপ্তর আছে সেই গ্রামীণ দপ্তরে যিনি মন্ত্রী আছেন তাকে দিয়ে।
আজকে এর বিরুদ্ধে পশ্চিম বাংলায় এখন আমাদের দল তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে গোটা রাজ্য জুড়ে। এই মানুষটা রাজ্যের সভাপতি হয়ে ওই দলে তিনি নিজে গর্ব ভরে টিভিতে বলছেন আমি একটা ফোন করে দেব আমাদের ভারত সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, তাহলে একটা ফোনে আমি এই পশ্চিম বাংলায় যারা 100 দিনের কাজ করেছে 59 লক্ষ মানুষ, সেই মানুষগুলোর যে টাকাটা বন্ধ হয়ে আছে এই টাকাটা ওখান থেকে কেন্দ্র থেকে তাহলে ছেড়ে দেবে আমার একটা ফোন পেলে। তিনি বলেছেন 45 লক্ষ মানুষের বাড়ি যেটা তাদের পাওয়ার হক আছে, যেটা পেতে পাওয়ার অধিকারী তিনি, আমাদের রাজ্য সরকার স্যাংশন করে দিয়েছে তাদের জন্য ঘর, যে 60 ভাগ টাকা কেন্দ্রীয় সরকার দেওয়ার নিয়ম, সেই 60 ভাগ টাকা আটকে দিয়ে রেখেছে সেটাও তিনি বলেছে আমি যদি ফোন করে দেই সেই টাকাটাও ছাড়বে। অর্থাৎ তিনি বন্ধ করে রেখেছেন এই 59 লক্ষ মানুষের টাকা, রুটি রোজগারের টাকা, যেটা পরিশ্রম করে মানুষগুলো পাবে। আর যারা ঘরটা পাবে গরিব মানুষ 45 লক্ষ, এই মানুষগুলো প্রায় 1 কোটির বেশি মানুষ, তাদের আজকে পেটে লাথি মেরে সেই মানুষগুলো সর্বনাশ করছেন। যে মানুষটা এরাই হচ্ছে, আমরা বলি আমাদের ভাষাতে, হয় ওষুধ নাই দানব। এবার এদের সরাতে হবে পশ্চিম বাংলা থেকে, যাতে আমাদের কেন্দ্র থেকে আর নির্বাচিত হতে না পারে। তাই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাকে দায়িত্ব দিয়েছেন, এবার বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিপ্লব দা আপনাকে দাঁড়াতে হবে, দায়িত্ব নিতে হবে। আপনাকে এই অসভ্য লোকটাকে আপনার যাতে লোকসভায় তিনি ভোটে জিতে না যেতে পারেন, তাকে পরাজিত করে আপনাকে বাংলাকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে। এবং তার অনুরোধে আমি মন্ত্রী ছিলাম, আমি এখনো এই দিনও মন্ত্রী আছি, কিন্তু তা সত্ত্বেও আমি আমার দলের নেত্রীর কথাতে সাড়া দিয়ে আমি বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আগামী 26শে এপ্রিল যে ভোটটা হবে সেই ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে দাঁড়ানোর জন্য সম্মতি দিয়েছি। এবং আমি দাঁড়াবো সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, তাকে পরাজিত যাতে করা যায়। আপনাদের আশীর্বাদ, দোয়া, সমর্থন এটা চাইবার জন্যই আজকে আমার এখানটায় আসা। আপনাদের যেভাবে বিধানসভায় আপনারা প্রচুর ভোটের ব্যবধানে আমাকে জিতিয়ে পাঠিয়েছেন বিধানসভায়, মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী করে দিয়েছেন আপনাদের প্রতিনিধি হিসাবে, এবারও আমি আপনাদের কাছে সেই একইভাবে প্রচুর ভোটের ব্যবধানে আমাদের এই হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে যাতে বিরাট সংখ্যক মানুষের সমর্থন নিয়ে আমি এই লোকসভা কেন্দ্র থেকে জিতে যেতে পারি। আমার বিশ্বাস আছে, আস্থা আছে, হরিরামপুরের মানুষ আমাকে বিমুখ করবেন না, আমার পাশে দাঁড়াবেন, আমাদের লড়াইয়ের পাশে দাঁড়াবেন। গরিব মানুষের যারা মুখের খাবার কেড়ে নিতে চায়, পেটে যারা লাথি মারে, যারা মাথার থেকে ছাদটা কেড়ে নিতে চায়, সেই মানুষটাকে পুনরায় আপনার আবার ভারতবর্ষের পার্লামেন্টে আমাদের রাজ্য থেকে পাঠানোর ব্যবস্থা আপনার যাতে না হয়, তার ব্যবস্থা আপনারা করবেন কিনা আপনাদের কাছে আমি সেই আবেদন রেখে যাচ্ছি। আপনাদের যেহেতু সময় হয়ে আসছে, আর আমাদের লক্ষ্মী ভাণ্ডার যেটা সব জাত পাত ধর্মের মানুষ একইভাবে আমাদের মায়েরা বোনেরা পাচ্ছেন, এই লক্ষ্মীর ভাণ্ডারের কোনো জাত নেই, কন্যাশ্রীর কোনো জাত নেই, আমাদের যে রূপশ্রী তার কোনো জাত নেই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ঘরে মেয়েরা এর সুযোগ পাচ্ছে। এই সুযোগ
বন্ধ করে দিতে চাইছে এই বিজেপির সরকার। ওরা বলছে ওরা যদি ভারতবর্ষে ক্ষমতায় পুনরায় আসে এবং যদি পশ্চিম বাংলায় 42টা লোকসভা যে সিট আছে এই সিটের মধ্যে ওরা যদি একটা সিট বেশি পায় তাহলে 1 মাসের মধ্যে নাকি আমাদের সরকারকে, নির্বাচিত সরকারকে ভেঙে দেবে এবং রাষ্ট্রপতি শাসন জারি করবে। এই সমস্ত আপনাদের যে স্কিমগুলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন, এই রূপশ্রী, কন্যাশ্রী, তারপরে আপনাদের এই যে লক্ষ্মী ভান্ডার, আমাদের এই যে আপনাদের ছেলে মেয়ের সকলের জন্য এই যে সাইকেল দেওয়া বিনা পয়সায় স্কুলের ড্রেস, জুতা, মোজা, জামা কাপড় সবটা দেওয়ার যে ব্যবস্থা চলছে বা দেওয়া হচ্ছে, এগুলো সব নাকি তারা বন্ধ করে দেবেন হুমকি দিয়ে বলে যাচ্ছে। এবং বলছে যে তারা সিএ নির্বাচন ঘোষণার ঠিক একদিন আগে হঠাৎ করে ঘোষণা করলেন টিভিতে যে আমরা পশ্চিম বাংলাতেও চালু করে দিচ্ছি সিএএ, অর্থাৎ আপনার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট, সেইটা এখানটায় চালু হবে। অর্থাৎ আপনাদের নাগরিকত্ব এটা নিয়ে তারা প্রশ্ন নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার একটা চক্রান্ত আপনার শুরু করে দিলেন। আমি আপনাদের কাছে খুব পরিষ্কারভাবে বলে যাচ্ছি, যারা পূর্ব বাংলা থেকে এসছে, কেউ বাংলাদেশ থেকে এসছে, কেউ অন্য দেশ থেকে এসছে, আমাদের এই জায়গাতে, আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলার কোন জায়গাতে অথবা বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটার সবের কোন জায়গাতে তাদের জন্য খুব পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই আমাদের দলের বক্তব্য। কেউ সিএএ এর দরখাস্ত চাইছে ওরা সরকারের নামে, একজনও ভুলেও দরখাস্তটা করতে যাবেন না। দরখাস্ত করলেই তিনি ওদের জালের মধ্যে পড়ে যাবেন, বিপদে পড়বেন। কারণ আপনি কেন চাইবেন সিটিজেনশিপ? কারণ আপনি তো এই রাজ্যের নাগরিক, আপনি তো ভোট দিয়েছেন, প্রত্যেকটা ভোটে ভোটে আপনারা পঞ্চায়েতে ভোট দিয়েছেন, পঞ্চায়েত সমিতিতে ভোট দিয়েছেন, জেলা পরিষদে ভোট দিয়েছেন, বিধানসভায় ভোট দিয়েছেন, লোকসভায় এর আগে ভোট দিয়েছেন। তাহলে সেই ভোটগুলো আপনারা যখন দিয়েছেন, নাগরিক ছাড়া তো কেউ ভোট দিতে পারে না, তাহলে তো আপনি নাগরিক আছেন। তাহলে আবার দ্বিতীয়বার কেন আপনাকে নাগরিকত্ব নিতে হবে? আমরা আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই কথাটাই বলছি। বাংলায় আমরা সিএ মানি না, আমরা সিএ করতে দিব না, আমরা বাধা দিব। সব মানুষকে বলবো কেউ কোনো দরখাস্ত করবেন না, আপনাদের ভোটার লিস্টের নামটা আছে কিনা দেখে নেবেন, আর কিচ্ছু দরকার নেই। যারা ষড়যন্ত্র করছে আপনাদের, আসামের মতো কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাবে, আপনাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাবে, সেটা যাতে না করতে পারে, আপনাদের বাড়ি ছাড়া করতে না পারে, তার জন্য কেউ একটা দরখাস্ত দেবেন না। আমরা দেখতে চাই যে কে সিএ করে, কারা আমাদের এখান থেকে কোন লোককে তাড়াতে পারে আমাদের এই বাংলা থেকে। আজকে যেহেতু ইফতারের সময় হয়ে আসছে, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না। সবাই খুব ভালো থাকুন, ভালো কাটুক আমাদের এই 2024 সালটা। আমরা সবাই মিলেমিশে যেভাবে এতদিন একই সঙ্গে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সবাই এই রাজ্যে বসবাস করে আসছি, স্বাধীনভাবে স্বাধীন মতামত দেওয়ার ক্ষমতা নিয়ে একইভাবে যাতে আগামী দিনেও আমরা চলতে পারি, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে
এই প্রার্থনা জানিয়ে সবাইকে আরেকবার আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা, আমার সেলাম, আমার আদাব, ছোটদের আমার স্নেহাশিস ভালোবাসা, বড়দের আমার প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীক গাছের উপরে জোড়া ফুল, সেই জোড়া ফুল চিহ্নে 26শে এপ্রিল ভোট দিয়ে নির্বাচিত করে দেবেন। দিল্লির পার্লামেন্টে গিয়ে আমি যাতে লড়াই করার সুযোগ পাই এই বাংলার মানুষের হয়ে, আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রে মানুষের হয়ে, সেই সুযোগ আমাকে করে দেবেন এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের বিজেপি দল ত্যাগ করে আমাদের এখানটায় লক্ষণ মুর্মু, তিনি বিজেপির মেম্বার আছেন, স্বপনশীল, নুরুল ইসলাম, মিনারুল, রবিন হাসদা, বিজয় রবিদাস, তারপরে কি সৎ নাকি অত সরেন, বিজয় মার্ডি, সুনীল টুডু, ছোট টুডু, ফুটকা হেমব্রম, এরকম প্রায় কতজন হচ্ছে 50টা পরিবার বিজেপি ছেড়ে আজকে আমাদের এখানটায় যোগদান করছে। আমরা দলের পক্ষ থেকে আমাদের সভাপতি সুভাষ ভাওয়াল আছেন পুন্ডরী অঞ্চলে, তাকে বলছি তিনি তাদের সবাইকে আমাদের দলে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বে দলের পক্ষ থেকে গ্রহণ করবেন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বিপ্লব বিপ্লব। সুমিত মাহাতো, বিপ্লব মাহাতো, বিক্রম মাহাতো, সুরেন মাহাতো, শ্যামল মাহাতো, দীপেন মাহাতো, সাগর ঘোষ, নীলম সরকার, পান্নালাল মুদি আর সুশান্ত মুদি, এই 10টা পরিবার, তারা কুণ্ডলী পূর্বমুখ থেকে তারাও আমাদের দলে যোগদান করছে। তাদেরও হাতে ফ্ল্যাগ তুলে নিচ্ছেন আমাদের জেলার সভাপতি সুভাষ ভাওয়াল। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বিপ্লব মিত্র। একশো দিনের কাজ না করলে ভাত জোটে না। যাদের মাথার উপরে ছাদ নেই, এমন একদিকে 59 লক্ষ 100 দিনের কাজ করে 2 বছর মজুরি পায়নি সেই লোক, এবং অপরদিকে 45 লক্ষ যারা গৃহহীন মানুষ, তাদের গৃহ দেওয়ার ব্যবস্থা যেটা আমাদের মমতা ব্যানার্জি করেছিলেন, সেই মানুষগুলোকে যাতে ঘর করতে না পারে তার জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছেন বিজেপি দলের যিনি রাজ্যের সভাপতি এবং আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রের যিনি এখান থেকে 19 সালে লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন মানুষের ভোটে, সেই সুকান্ত মজুমদার, তার বিরুদ্ধে মানুষকে একসঙ্গে একত্রিত হয়ে বিদ্রোহ করার জন্য ভোটে আমি আহ্বান জানিয়েছি। সাধারণ মানুষ বলছে যে শুধুমাত্র রেল ছাড়া সুকান্ত মজুমদার কিছু করেননি, সে জায়গায় দাঁড়িয়ে আপনি কী বলবেন? কোনো রেলই করেনি, কারণ যে গৌড় এক্সপ্রেসটা চলতো সেই গৌড় এক্সপ্রেসটা মমতা ব্যানার্জি করে দিয়ে গেছিলেন, এবং সেখানটা আমি তাকে অনুরোধ করে এই রেল পথটা চালু করার জন্য জানিয়েছিলাম বলে তিনি করে দিয়েছেন, এবং এই রেলটা চলছিল এতদিন ধরে।
গৌড় এক্সপ্রেস। সেই গৌড় এক্সপ্রেসটাকে উনি বন্ধ করে দিয়ে উনি একটা শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস নাম দিয়ে একটা এক্সপ্রেস চালু করলেন ফেব্রুয়ারি মাস থেকে। ওই এটা চালু হলো আর গৌড় এক্সপ্রেস উঠিয়ে দিলেন। তাহলে লাভ কোথায়? একটাই তো ট্রেন থাকলো আমাদের। তাহলে করলেন কি কাজ উনি? এই যে 5 বছর থাকলেন, কি কাজটা করলেন? আর 5 বছরে কোন জায়গায় কোন রাস্তা তিনি করেছেন, কোন জায়গাতে কোন স্কুল করেছেন, কোন জায়গায় কোন কলেজ করেছেন, কোন জায়গায় কোন হসপিটাল করেছেন, কোন জায়গায় হেলথ সেন্টার করেছেন, কোন জায়গাতে সাধারণ মানুষের জন্য কোন জায়গাতে কোন কাজটা করে দিয়েছেন। আজকে একটা কাজ করে লিস্ট দেখান, লিস্ট দিন, জানান মানুষকে ভোটের আগে, ভোট চাওয়ার আগে যে আমি 5 বছরে এই কাজগুলো আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষের জন্য করেছি, তাদের স্বার্থে করেছি। আর আমি বলবো 5 বছর আগে আমি একবার নির্বাচিত হয়েছিলাম, বিধায়ক ছিলাম। পরবর্তীকালে আমি 21 সালে আবার নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছি। এখানটায় 2.5 বছর ধরে আছি। এই মোট 7.5 বছরে আমি এখানটায় আমাদের গোটা দক্ষিণ দিনাজপুর জেলার এখানটায় 6টা বিধানসভার ভিতরে কি করেছি এবং কোন রাস্তা, কোন স্কুল, কোন কলেজ বা কোন হসপিটাল এখানটায় এমন একটা দেখাতে পারবে না যেখানটায় আমার উন্নয়নের ছোঁয়া সেখানটায় লাগে। করে দেন তাহলে এখন সুভাষ সুভাষকে